বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল রুমে সবাইকে স্বাগত। আজকে আমরা করব কৈশিকতা ক্রিয়ার প্রমাণ। আমরা এর আগের ক্লাসে প্রবাহী এবং প্রবাহীর চাপ অর্থাৎ প্রথম অধ্যায়ের হাইড্রোলিক্সের প্রথম অধ্যায়ের বেসিক অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কৈশিকতা ক্রিয়া সূত্রের সাহায্যে কিভাবে কৈশিকতা ক্রিয়ার প্রমাণ করতে হয় এবং কিভাবে এই সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করব। সে প্রমাণটা হচ্ছে কৈশিকতা ক্রিয়া প্রমাণ করো। আমরা ফিজিক্স 2-তে কৈশিকতা ক্রিয়া পড়ে এসেছি। সেই কৈশিকতা ক্রিয়া আমরা আবার প্রমাণ করব এবং এই কৈশিকতা ক্রিয়ার প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে এবং কৈশিকতা ক্রিয়ার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। তাহলে কৈশিকতা ক্রিয়াটা কি? আমি তোমাদের কৈশিকতা ক্রিয়াটি আবারও বলছি। কৈশিকতা ক্রিয়া হচ্ছে কোনো তরল পদার্থের মধ্যে যদি একটি কৈশিক নল প্রবেশ করানো হয় তাহলে চাপের কারণে পানি হয় উপরের দিকে উঠবে, না হলে নিচের দিকে নামবে। বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি একটি পাত্রে যে কোনো তরল পদার্থ নিয়েছি, নিয়ে এখানে একটা কৈশিক নল প্রবেশ করিয়েছি। কৈশিক নল যদি প্রবেশ করায় তাহলে অবশ্যই বায়ু কি করবে, এই তরল পদার্থে চাপ প্রয়োগ করবে। যদি এই তরল পদার্থে চাপ প্রয়োগ করে তাহলে কি হবে, এই তরল পদার্থ কি পাইপের মধ্যে দিয়ে উঠবে না? উঠতে উঠতে যদি পানি এখান পর্যন্ত থাকে, মনে করি পানি পাত্র ভর্তি করা পানি আছে, তাহলে পাইপের যদি দুই প্রান্ত খোলা থাকে তাহলে পানিটা স্বাভাবিক অবস্থায় থাকবে না? এটা তো আমরা সাধারণত জানি, কিন্তু পানি সাধারণ অবস্থায় থাকে না। আমরা এখানে যে নলটি ব্যবহার করছি সেটা হচ্ছে কৈশিক নল, অর্থাৎ খুব সরু ছিদ্রযুক্ত একটি নল ব্যবহার করছি। তাহলে এখানে যে চাপ দিবে সেই চাপের প্রভাবে পানিটা কি হবে, একটু উপরের দিকে উঠতে যাবে। তাহলে মনে করি পানিটা হচ্ছে এখানে উঠেছে, এটা হচ্ছে কৈশিক নল। অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে তরল পদার্থ এবং এটি হচ্ছে কৈশিক নল। তাহলে এখানে যে বিভিন্ন সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো আমরা বুঝে নিই। এখানে এই অংশ থেকে অর্থাৎ পানি যে সাম্যাবস্থায় আছে সেই সাম্যাবস্থা বা পানির উপরের পৃষ্ঠ হতে পাইপের যে উচ্চতায় পানি উঠেছে সেই উচ্চতার দূরত্ব হচ্ছে h। এই h হচ্ছে ক্যাপিলারি উচ্চতা। h কে বলা হয় ক্যাপিলারি হাইট বা ক্যাপিলারি উচ্চতা। এবং যদি আমরা লক্ষ্য করি এই পানিটা পাইপের পৃষ্ঠ বরাবর ক্রিয়া করছে এবং কেন এটা উপরের দিকে উঠেছে, একটা পৃষ্ঠটান ক্রিয়া করছে, এখানে একটি পৃষ্ঠটান ক্রিয়া করছে। এই জিনিসটা যদি আমি একটু বড় করে এখানে আঁকাই, এটা হচ্ছে সেই পাইপ এবং তরল পদার্থ এখানে আছে এবং মনে করি এই উচ্চতা পর্যন্ত তরল পদার্থটি আছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে পাইপের ভিতর কখনো এইভাবে তরল পদার্থ থাকে না। যদি এটা যে সবসময় উপরের দিকে উঠবে তার কোনো মানে নেই। এই যে তরল পদার্থটি আমরা ব্যবহার করছি এই তরল পদার্থের ঘনত্বের উপর ডিপেন্ড করে এটি উপরে কিংবা নিচে উঠবে। যদি আমরা পারদের মধ্যে ডুবাই তাহলে এটা কি হবে, এটি নিচের দিকে নেমে আসবে। এটি কিন্তু সবসময় যে উপরের দিকে আসবে সেটা না, এটি নিচের দিকেও নেমে আসতে পারে। তাহলে আমরা এত গভীর ব্যাখ্যায় না গিয়ে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। চিত্রটা একটু বড় করে আঁকালাম। তাহলে এখানে মনে করি তরল পদার্থ আছে এবং এই কৈশিক নলের দুই প্রান্তের মুখ খোলা। তাহলে তরল পদার্থটি অবশ্যই একটু উপরের দিকে উঠবে। ধরি এই যতটুকু উপরে উঠলো সেই উচ্চতা হচ্ছে h। h হচ্ছে ক্যাপিলারি উচ্চতা, ক্যাপিলারি উচ্চতা। এবং এই তরলটা
এইভাবে থাকবে। কেন থাকবে? এখানে কি পাত্রের যে পৃষ্ঠ আছে অর্থাৎ পাত্রের যে গাত্র আছে সেই গাত্র বরাবর একটি টান কাজ করবে। সেই টানটা আমরা কি জানি? পৃষ্ঠ টান। ধরি টি টান বল ক্রিয়া করছে, এই টান বলের কারণেই কিন্তু এই পানিটা উপরের দিকে উঠে এসেছে। তাহলে টি হচ্ছে পৃষ্ঠ টান, টি হচ্ছে পৃষ্ঠ টান। আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছিলাম যে তির্যকভাবে কখনো বল ক্রিয়া করে না। এটি কেন তির্যকভাবে ক্রিয়া করছে? আমরা লক্ষ্য করছি যে এই পানিটা পৃষ্ঠের সাথে একটা কোণ করে আছে না? ধরি এই কোণটা হচ্ছে আলফা। যদি এই কোণটা আলফা হয় তাহলে অবশ্যই এই কোণটা আমাদের কি হবে? আলফা হয়। এবং আমি এর আগের ক্লাসে অর্থাৎ এর আগে স্ট্রাকচারাল মেকানিক্সে যখন বল বিভাজন করে এসেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কখনো বল তির্যকভাবে ক্রিয়া করে না, দুটো উপাংশে ভাগ হয়ে ক্রিয়া করে। তাহলে এখানে দুটো উপাংশ কি হবে? একটি আনুভূমিক উপাংশ, একটি উলম্ব উপাংশ। তাহলে এটি হচ্ছে আনুভূমিক উপাংশ এবং এটি উলম্ব উপাংশ। অনেকে মনে করতে পারে যে এটি তো আনুভূমিক উপাংশ হওয়ার কথা এবং এটি তো উলম্ব উপাংশ হওয়ার কথা। আমরা যখন করে এসেছি তখন আমাদের বলেছিলাম যে থিটা যেখানে থাকবে, থিটা যেখানে থাকবে সেই থিটার দিকে যে বলটা হবে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, মানে থিটার দিকে যে কোন উপাংশটি হবে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা কি ভূমির সাথে আছে, তাহলে ভূমির সাথে যেটা থাকবে সেটাই তো আনুভূমিক উপাংশ হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এটা যদি আনুভূমিক উপাংশ হয়, আমরা আনুভূমিক উপাংশ জানি কি টি cos আলফা এবং উলম্ব উপাংশ টি sin আলফা। এখানে যে কোণটা আছে সেই কোণটা কি স্পর্শ কোণ, স্পর্শ কোণ। এবং এখানে আমরা কি কল্পনা করব? পানি। তাহলে পানির অবশ্যই একক ওজন আছে, তাহলে ওমেগা সমান পানির একক ওজন, একক ওজন। এবং এখানে আমরা যে কৈশিকনলটা ব্যবহার করছি সেই কৈশিকনলের অবশ্যই একটা ডায়া দেওয়া আছে। ডায়া মানে হচ্ছে ব্যাস। তাহলে ডি হচ্ছে কৈশিকনলের ব্যাস, কৈশিকনলের ব্যাস। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি কোন বলটির কারণে এই পানিটা উপরের দিকে উঠছে, অবশ্যই এই লম্বভাবে যে বলটি ক্রিয়া করছে অর্থাৎ উপরের দিকে টানছে, এই টান বলের কারণেই তো পানিটা উপরের দিকে উঠছে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি খাড়া উপাংশ সমান, খাড়া উপাংশ সমান টি cos আলফা। এটা কি টি cos আলফা হচ্ছে একটি বিন্দুর, কিন্তু আমরা যে কৈশিক নলটা যদি উপর থেকে দেখি কৈশিক নলটা হচ্ছে বৃত্তাকার। আমরা এক বিন্দুর খাড়া উপাংশ নির্ণয় করছি, কিন্তু পানি তো পুরো বৃত্তেই আছে অর্থাৎ পুরো নলের চারপাশে ক্রিয়া করছে। তাহলে অবশ্যই এটা কি হবে? এই যে পাত্র আছে বা কৈশিক নলটা আছে সেই কৈশিক নলের পরিধি বরাবর ক্রিয়া করবে। তাহলে এটির পরিধি আমরা সমান কি জানি? পাই ডি বা 2 পাই আর। যেহেতু আমাদের এখানে ডি আছে অর্থাৎ কৈশিকের ব্যাস আছে, তাহলে আমরা কি বসাবো? পাই ডি। এবং খাড়া উপাংশের সাথে সেটি অবশ্যই গুণ হবে। খাড়া উপাংশ আমরা পেলাম। এখন আমরা একটু আগে কি দেখে আসলাম? পানির মোট ওজন সমান, মোট ওজন সমান আয়তন গুণন একক ওজন। তাই দেখে আসলাম না? একটু আগে দেখে আসলাম যে পানির মোট ওজন, পানি কিংবা অন্য কোনো তরল পদার্থের মোট ওজন সমান আয়তন গুণন একক ওজন। এখানে যেহেতু আমরা তরল পদার্থটি হিসেবে পানিকে বিবেচনা করেছি, তাই এখানে পানির মোট ওজন সমান পানির আয়তন গুণন পানির একক ওজন। তাহলে আয়তন সমান কি হবে? এখানে কিন্তু আমরা এই পাত্রের সবগুলো পানির আয়তন বিবেচনা করব না। আমরা কি করব? এই যে কৈশিক নল এ যতটুকু পরিমাণ পানি আছে এই পানির আয়তন বিবেচনা করব।
তাহলে এই অংশে যতটুকু পানি আছে সেই পানির আয়তন কি হবে? ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইনটু ওমেগা। তাহলে ক্ষেত্রফল, পানি কোথায় আছে? কৈশিক নলে। তাহলে কৈশিক নলটা কোন আকৃতির? সিলিন্ডার আকৃতির। তাহলে সিলিন্ডার আকৃতির যদি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে π/4 d স্কয়ার ইনটু h হচ্ছে ক্যাপিলারি উচ্চতা অর্থাৎ h ইনটু ওমেগা হচ্ছে একক ওজন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এই অংশটা কিন্তু ফাঁকা, এই অংশে পানি নেই, তাহলে আমরা এই পুরো উচ্চতাটা কেন নিলাম? এটা অবশ্যই তোমাদের প্রশ্ন করার যুক্তিযুক্ত। আমরা এখানে যে নলটি নিয়েছি সেই নলটি হচ্ছে অত্যন্ত সরু ছিদ্রযুক্ত, এতটাই সরু ছিদ্রযুক্ত যে এখানে খুব অল্প পরিমাণ খালি আছে। আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য ধরে নিয়েছি যে এই পুরো অংশে পানি আছে, এতে করে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এটা কি পেলাম? পানির মোট ওজন। এই পানির মোট ওজন এবং এই খাড়া উপাংশের মান সমান। কেন সমান? কারণ এই পানির মোট ওজনটাই হচ্ছে এই খাড়া উপাংশটা ক্রিয়া করছে। এই পানির মোট ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে এবং খাড়া উপাংশ উপরের দিকে ক্রিয়া করছে। যেহেতু পানিটা স্থির অবস্থায় আছে, তার মানে এই পানির ওজন এবং এই খাড়া উপাংশের মান সমান। তাহলে আমরা লিখতে পারি খাড়া উপাংশ সমান পানির মোট ওজন, বা পানির মোট ওজন সমান খাড়া উপাংশ, যে কোনো লিখলে হবে। তাহলে লিখি পানির মোট ওজন সমান খাড়া উপাংশ। তাহলে পানির মোট ওজন আমরা কত পেলাম? 5/4 d স্কয়ার h ওমেগা ইকুয়াল খাড়া উপাংশের মান হচ্ছে t cos আলফা ইনটু পাই d। তাহলে আমরা h সমান লিখতে পারি, f4 নিচে আসছে উপরে কি হবে? গুণন হবে। তাহলে t cos আলফা রাখলাম ইনটু পাই d রাখলাম। f4 টা নিচে আসছে, এই পাশে যখন সমান অংশ পার করে দেই তাহলে উপরে যাবে 4 ডিভাইডেড বাই এই h এর সাথে d স্কয়ার পাই এবং ওমেগা গুণন অবস্থায় আছে, সমানের পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পাই d স্কয়ার ওমেগা। এখন যদি আমরা দেখি এই পাই এবং এই পাই কাটা যায় এবং এখান থেকে একটা d, এখান থেকে একটা বাদ দিলে এখানে একটা d থাকে। তাহলে এটা আমরা সাজিয়ে লিখলে কি লিখতে পারি? h সমান 4 টা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 4t cos আলফা ডিভাইডেড বাই ওমেগা d। এটি হচ্ছে কৈশিকতার প্রমাণ। এটি আমাদের প্রমাণ করতে পারে যে প্রমাণ করো যে ক্যাপিলারি উচ্চতা h ইকুয়াল 4t cos আলফা ডিভাইডেড বাই ওমেগা d, এবং এটির সাহায্যে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব এবং আমাদের এই সূত্র রিলেটেড গাণিতিক সমস্যা পরীক্ষায় আসে। তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আমি তাই গাণিতিক সমস্যা সমাধান করলাম না। এরপরের ক্লাসে গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি এই প্রথম অধ্যায়ের আরো বিস্তারিত আলোচনা আছে, অর্থাৎ চাপ এবং কিভাবে পিস্টনের চাপ নির্ণয় করতে হয়, একটি পিস্টনের চাপ প্রয়োগ করে কিভাবে আরেকটি পিস্টনে বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বস্তুকে তোলানো হয়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এবং আমাদের পঞ্চম সেমিস্টারের সবগুলো সাবজেক্টে অনেক হার্ড, তাই ভালোভাবে এবং একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায় রিলেটেড হওয়ার জন্য একটি অধ্যায় যদি আমরা না বুঝি তাহলে পরের অধ্যায় কখনোই বুঝতে পারবো না। তাই আমাদের ধারাবাহিকতার সাথে এটা শেষ পরের অধ্যায়। তাই আশা করি যে তোমরা সবাই আমার ক্লাসগুলো পড়বা এবং উপকৃত হবা। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।